শুধু সময় নিয়েছি শুধুমাত্র আসলে প্রোডিউসার না পাওয়ার জন্যই আরকি। আর কোনো কিছু না আরকি। কারণ আরেকটা বিষয়ের জন্য সময় নিয়েছি যে আমাদের এখানে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন পরপর ছবিগুলো বিশেষ করে করোনার পরে আসলে আমি অনেক বেশি উৎসাহিত হই 'হাওয়া' রিলিজের পরে। যে 'হাওয়া' ছবিটার সাফল্য আমাকে ভীষণ মানে উদ্দীপ্ত করে এবং এর পরবর্তীতে আপনার 'সুড়ঙ্গ' আসলো বা 'পরাণ' ডেফিনিটলি দর্শক সারা বছর এবং আমি সামনের দিনে আমরা হয়তো সেগুলোরও চেষ্টা করব। কারণটা এটা আমাদের নিজেদের কারণেই করতে হবে। মানে আমরা কিন্তু এখনো একটু প্রাথমিক পর্যায়ে আছি আরকি। মানে এই যে সিনেমা যে ঘুরে দাঁড়াচ্ছে আরকি, সেই ঘুরে দাঁড়ানোটা কিন্তু মানে এমন না যে আমরা এখনই মানে বা 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 যৌবনে বা ইয়েতে পা দিয়েছি। আমরা এখনো শৈশবে আছি আসলে আরকি আমি বলব এই মুহূর্তে আরকি। তো এখন শৈশবে থাকা অবস্থাতে তো আসলে একটু তো ইয়ে হবেই আরকি। মানে আমরা চাইলেও কিন্তু অনেক ঝুঁকিও নিতে পারব না। ঝুঁকি নিবো আবার নিবো না। মানে ওটা তো আসলে হয়তো ২-৩ বছরের মধ্যে আরো অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে আমি বিশ্বাস করি। তো সেটার কি অভাবনীয় ব্যাপার ধরেন ভেতরে তো ওই রাজশাহী রাজতিলক সিনেমা হলে না হলেও ১০০০ খানেক লোক, বাইরে ১০০০ খানেক লোক। হ্যাঁ। এবং যেই উত্তেজনা, যেই উৎসবমুখর পরিস্থিতি আরকি মানে ওটা মানে অসাধারণ। মানে সেই অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারব না আরকি। তা আমার নিজের ইচ্ছা করে তো আমার ছবিটাও ঠিক এরকম ভাবে ইয়ে হোক। আর এটাই তো সিনেমার আসলে আমার মনে হয় যে শক্তি আরকি। শক্তির জায়গাটা কিন্তু এখানেই আরকি। তানভীর ভাই থ্যাংক ইউ। আমি খুব ভালো আছি এবং আপনার লেখালেখি আমি সবসময় ফলো করি আরকি। কারণ আপনার লেখাও কিন্তু ওই যে নস্টালজিয়ার দিকে নিয়ে যায়। যেটা আমার ছবি যেরকম আরকি। আচ্ছা, আচ্ছা। আর আমি অলওয়েজ আপনার আপনার লেখা বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে সেই সময় নিয়ে ৯০ দশকের ব্যান্ড মিউজিক এবং হ্যাঁ, তাদের হ্যাঁ। শিল্পীদের সাথে আপনার প্রায় ব্যক্তিগত পরিচয় বা লেখালেখি বা জি। কোনো গানের কিভাবে হলো। এইজন্য আমি অলওয়েজ আপনার লেখা ফলো করি যে ওই না, ইয়ের না জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নস্টালজিয়ার মানে জন্য। শুরুতেই এরকম আমার প্রিয় একজন নির্মাতার কাছ থেকে এরকম কথা শুনে ভাল লাগলো। প্রশ্ন হারা যায়। এনিওয়ে আমি একটু শুরু করি ধরেন এভাবে জি। যে আপনার নির্মাণ যেটা আমি ১ম এ বললাম যে আপনি নির্মাণে তো দেখেছেন তার নির্মাণের প্যাটার্ন কি সেটা হয়তো ওটিটি তে বা সিরিজে। ফিল্মটা কি কোন অর্থে আলাদা মনে হয় কাজ করার ক্ষেত্রে একজন নির্মাতার? আ আসলে আলাদা সেরকম কিছু তো মনে হয় না। আমার কাছে তো আসলে মাধ্যম কোনো মানে বিষয় না আরকি। আসলে সত্যি কথা কারণ আর সেইসব বে বে ভেদরেখা কিন্তু বহু আগেই উঠে গিয়েছে আরকি। মানে হ্যাঁ, আপনি মানে কিভাবে সিনেমা আজকাল Netflix এ রিলিজ হচ্ছে, Netflix এই দেখছে লোকে সেটাও অস্কার পাচ্ছে, কানে যাচ্ছে। সমস্ত মানে ক্যাটেগরিতে অ্যা সেটা ইনভলভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো এখন আর আসলে ইয়ে করে না। কাজে আমরাও আসলে যখন কাজ করি, তখন আসলে এগুলো নিয়ে আসলে আর মাথা ঘামাই না আরকি। মানে কিন্তু এটা তাহলে একটু কোথায় বৈশ্বিক যাবে আরকি। তাহলে তো এটার এটা বৈশ্বিক পার্টে যদি আসি তাহলে ধরেন জি। আপনি ওটিটিতে যখন নির্মাণ করছেন, একটা কমিশনিং করছেন, বলছেন, বাজেট নিচ্ছেন, কাজ করছেন। এটা খুব বেশি মানে ফিন্যান্সিয়াল টেনশনটা তো আসলে মাথা না থেকে নাই বলতে গেলে কম নাই আরকি বলতে অনেক গেলে। আরকি। তো এই হ্যাঁ। ফিল্মটা তো খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা এবং সেখানে ব্যবসা হবে কি হবে না, আমি কোথায় যাবো? অনেকে দেউলিয়া হয়, অনেকে প্যাশন নিয়ে এগিয়ে থাকে। আ সো ওই রিস্ক ফিলটা জন্য কি মানুষ সময় নেয়? মানে আপনারা সময় নেন কিনা যে একটু ঠিক আছে, একটু টি-20 খেলে নিই তারপরে আমি টেস্ট বা ওয়ান ডে তে আসবো। কোনটা কি? আপনার না ফিলিংটা কি? প্রশ্নটা তানভীর ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমারটা আমি বলতে পারি আসলে যে জি, জি আমি আপনারটা তো শুনতে চাই। আসলে কিন্তু সময় নিয়েছি শুধুমাত্র আসলে প্রোডিউসার না পাওয়ার জন্যই আরকি। আর কোনো কিছু না আরকি। কারণ আরেকটা বিষয়ের জন্য সময় নিয়েছি যে আমাদের এখানে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন পরপর ছবিগুলো বিশেষ করে করোনার পরে আসলে আমি অনেক বেশি উৎসাহিত হই 'হাওয়া' রিলিজের পরে। যে 'হাওয়া' ছবিটার সাফল্য আমাকে ভীষণ মানে উদ্দীপ্ত করে এবং এর পরবর্তীতে আপনার 'সুড়ঙ্গ' আসলো বা 'পরাণ' বা আপনার একই সাথে গত বছর রোজার ঈদে আপনার 'বরবাদ', 'দাগি', 'চক্কর', 'জংলি' এই যে একের পর এক ছবি এবং খুব এগুলো কিন্তু আমাকে ভীষণ আসলে অনুপ্রেরণা দিয়েছে যে না তার মানে তো এখন সুযোগ আছে আরকি বাংলা সিনেমা। ঝুঁকি তো থাকবেই। সিনেমা হুম, মানেই আপনার পৃথিবীতে ৮০ ভাগ ছবি কিন্তু ফ্লপ হয়। মানে টাকাই ফেরত আনতে পারে না আরকি। একদম, একদম, এটাই একদম। কিন্তু বাস্তবতা আরকি। একদম, একদম। তো কাজেই সেই ঝুঁকি থাকবেই। অ্যান্ড কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখন একটা খুব সুন্দর সময় এসেছে বাংলা সিনেমা আবার অ নতুন করে তৈরি করার এবং দর্শকদের নিয়ে আসা। দর্শক রেডি। এটা আমি বলব আরকি। দর্শক প্রস্তুত এবং আমাদের আগের ছবিগুলোও সেই সাফল্য দেখিয়েছে। সেটা আমাকে উৎসাহিত করেছে এই ছবি বানাতে। ও দর্শক রেডি বলছেন। আচ্ছা জি। দর্শক রেডি যেহেতু বলছেন আমি একটু জানতে চাই যে দর্শক রেডি হলে আ আপনি বা আপনারা সবাই ঈদের জন্য উন্মুখ হয়ে থাকেন কেন? দর্শক তো সারা বছরই রেডি থাকার কথা।
এই আবারও বলছি ভাইয়া, ডেফিনেটলি দর্শক সারা বছর এবং আমি সামনের দিনে আমরা হয়তো সেগুলোরও চেষ্টা করব। কারণটা এটা আমাদের নিজেদের কারণেই করতে হবে। মানে আমরা কিন্তু এখনো একটু প্রাথমিক পর্যায়ে আছি আরকি। মানে এই যে সিনেমা যে ঘুরে দাঁড়াচ্ছে আরকি, সেই ঘুরে দাঁড়ানোটা কিন্তু মানে এমন না যে আমরা এখনই মানে যৌবনে বা ইয়েতে পা দিয়েছি। আমরা এখনো শৈশবে আছি আসলে আরকি, রাইট, আমি রাইট। বলব এই মুহূর্তে আরকি। তো এখন শৈশবে থাকা অবস্থাতে তো আসলে একটু তো ইয়ে হবেই আরকি। মানে আমরা চাইলেও কিন্তু অনেক ঝুঁকিও নিতে পারবো না, ঝুঁকি নিব আবার নিব না, মানে ওটা তো আসলে হয়তো ২-৩ বছরের মধ্যে আরো অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে আমি বিশ্বাস করি। এবং খেয়াল করবেন যে আমাদের এখানে কিন্তু প্রতিভাবান নির্মাতার কোনো অভাব নেই এবং এখনকার যারা নির্মাতা বাংলা সিনেমার কিন্তু একটা বড় পরিবর্তন হয়ে গিয়েছে। আগে হ্যাঁ, যেই সিনিয়র নির্মাতারা ছিলেন, তারা তো ছিলেন কিন্তু তাদের তো এখন তারা ওভাবে কাজ করছেন না। কিন্তু আমাদের যারা টেলিভিশনে কাজ করেছেন, তারা কিন্তু এখন সামনের দিকে চলে এসেছেন, সিনেমা বানাচ্ছেন এবং অসংখ্য ওটিটিতে কাজ করছেন, বা টেলিভিশনে কাজ করছেন। কত প্রতিভাবান নির্মাতা আছে। তো তারা তো সিনেমা বানালে তো আমার মনে হয় যে মানে বাংলাদেশের মানে খুব দ্রুত আরো অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো এবং আরো ভালো, ভালো সিনেমা দেখতে পাবো। আজকে যদি নুহাস, শাওকি বা আশফাক নিপুণ ভাই বা উনারা আরো যারা আমাদের প্রতিভাবান পরিচালকরা আছে, তারা যদি অনেক বানায় অ্যাকশন তাহলে নির্মাতা কোথায় যাবে হবে। বাংলা সিনেমা? দেখেন আপনি আরকি, তাই না? ট্রু, সেই প্রত্যাশার জায়গাটা রাখি। একটা বিষয় তর্ক থাকে এবং অনেকদিন ধরেই এর আগে সেমিনারেও করেছি, যে বলেছি যে সিঙ্গল স্ক্রিন ভার্সাস মাল্টিপ্লেক্স। আ কিছু, কিছু ছবি সিঙ্গল স্ক্রিনে দিতে ভয় পায়। সিঙ্গল স্ক্রিন অর্থাৎ মফস্বলে যেই হলগুলো চলে এবং সেটাতে একটা ডিভিশন তৈরি হয় এবং অনেকেই বলে যে, "না, এটা তো সিঙ্গল স্ক্রিনের ছবি না। না, এটা মাল্টিপ্লেক্সে। এটা আমি একটু পপকর্ন খেতে, খেতে দেখব।" সো ওই ওই ডায়নামিক্সটা আ পরিচালক বা অ্যাজ এ প্রোডিউসার হিসেবে কতটা মাথায় থাকে, দর্শক তো সবাই। শ্রেণীভেদ যে আমরা করে ফেলি বা করতেও হয়। এটা সারা ওয়ার্লডে মানে হুম। সাবকন্টিনেন্টে বেশিরভাগ করতেই হয় এটা। আপনি এটা কিভাবে দেখেন? উৎসব কোন ক্যাটেগরির ছবি? আ আসলে এটাও একটা খুবই ভালো প্রশ্ন তানভীর ভাই। যে আমরা আসলে দেখব যে 'দিল চাহতা হ্যায়' যখন রিলিজ পাইল ২০০১ এ, হুম, তখন কিন্তু ইন্ডিয়ান সিনেমা মনে হলো যে একটা নতুন মানে এরকম ছবি যে হতে পারে এবং ব্যবসা রাইট, সফল হতে পারে এর আগে কারো মাথাতেই ছিল না আরকি। ওই সময় কিন্তু 'কাভি খুশি কাভি গাম' রিলিজ পেল কারণ জোহরের। আমি কারণ জোহরের একটা বই আছে, খুব সুন্দর একটা অটোবায়োগ্রাফি আছে, সেখানেই পড়ছিলাম। উনি আচ্ছা। বলছিলেন যে অ্যা মানে উনি নিজে ছবিটা দেখে আরকি উনি হুম, উনি বুঝতে পারছেন যে এটা তো মানে এটাই তো নতুন সিনেমা আরকি, হিন্দি হ্যাঁ, সিনেমা। আর হুম, উনার তো ট্র্যাডিশনাল ফরমেটেড ছবি ছিল। স্বাভাবিকভাবেই সেটা আরকি সেই রাইট, রাইট। ইন্ডিয়ান ভ্যালুজ অ্যান্ড সেই মেলোড্রামাটিক ফিল্ম আরকি। কিন্তু উনার ছবিটা ডেফিনিটলি 'কাভি খুশি কাভি গাম' অনেক বেশি হিট হয়েছিল ওটার থেকে আরকি। কিন্তু এই ছবিটা কিন্তু একটা নতুন যাত্রা শুরু করেছিল। আমার মনে আছে আমি যখন দেখেছিলাম ছবিটা, তখন আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। আমরাও কিন্তু খুব উদ্দীপ্ত হয়েছিলাম। এরকম হিন্দি সিনেমা তো দেখি নাই। এবং এর হুম, পরবর্তীতে হিন্দি সিনেমা কিন্তু যেটাকে বলি আমরা এখন অনেকে বলে মিডল ফিল্ম। মানে সেই হুম, 'বেরেলি কি বরফি' বলেন বা এরকম অসংখ্য ছবি, রাজকুমার রাও বা যারা আছে তাদের অসংখ্য এরকম ছবি, 'স্ত্রী' এগুলো তো সবই কিন্তু মিডল ফিল্ম। তার রাইট, মানে রাইট। কি যে যখন এই মাল্টিপ্লেক্স শুরু হলো গোটা হ্যাঁ, হ্যাঁ, দুনিয়াব্যাপী হ্যাঁ, এবং হ্যাঁ। মধ্যবিত্ত শ্রেণীর মানে আমাদের কিন্তু আসলে শ্রেণীভেদ হয়ে গেছে। এটা ভালো না মন্দ সেটাতে আমি যাচ্ছি না। সম্ভবত মন্দ আরকি। মানে এক অর্থে দেখতে গেলে। কারণ আমরা তো চাইবই যে শিল্প মানুষকে আরো সব মানুষের জন্যই যেন তৈরি হয় আরকি। কিন্তু একটা ভেদ তৈরি হয়ে গেছে। মিডল ক্লাসের জন্য এক রকমের ছবি, আবার সর্বসাধারণের জন্য এক রকমের ছবি। সহানুভূতি মানে ধরেন একটা আপনি একটা জওয়ান যেমন মানুষ সবাইকে আপনার করছে, আর হুম। বেরেলি কি বরফি কিন্তু সবাইকে আসলে শুধু মানে সিনেপ্লেক্স গুলোতেই হয়তো চলছে আরকি। তাই না? রাইট। মানে মানে অনেকটা ওকে এরকম আরকি। আমি যদি দেখি যে ধরেন আ যে ৳৫০০ দিয়ে একজন ছবি কতটা এফোর্ড করতে পারবে? যদি ১০০ বা সিঙ্গল স্ক্রিনের যেটা খুব সাবলীল এক পর্যায়ে ছিল। যদিও এখন সেটা ভাবনাটা অবান্তর। কিন্তু আ একজন পরিচালক তো চাইবে সবাই দেখুক। মানে আপনি তো চান যে প্রচুর মানুষ দেখুক। অবশ্যই আমি মানে চাইবো এবং সিঙ্গেল স্ক্রিনে ধরেন কি যে সেটা আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি তানভীর ভাই। সেটা হচ্ছে যে আমরা যখন উৎসবের শুটিং হয়েছিল রাজশাহীতে, সেখানে আমি আ আপনার আমরা যখন প্রি প্রোডাকশন এ লোকেশন রেখেতে গিয়েছি তখন 'বরবাদ' ছবিটা চলছিল সেখানে। তাও তো ওটা ২ সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেটার কি অভাবনীয় ব্যাপার, ধরেন ভেতরে তো ওই রাজশাহী রাজতিলক সিনেমা হলে না হলেও ১০০০ খানেক লোক, বাইরে ১০০০ খানেক লোক। হ্যাঁ, এবং যেই উত্তেজনা, যেই উৎসবমুখর পরিস্থিতি আরকি, মানে
ওটা মানে অসাধারণ, মানে সেই অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আরকি। তা আমার নিজের ইচ্ছা করে তো আমার ছবিটাও ঠিক এরকম ভাবে ইয়ে হোক। আর এটাই তো সিনেমার আসলে আমার মনে হয় যে শক্তি আরকি। শক্তির জায়গাটা কিন্তু এখানেই আরকি। তো কাজেই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আসলে আমার কাছে মনে হয় যে মূল যেটা আমি নিজে গিয়ে দেখেছি সেটা হচ্ছে যে আসলে আপনার প্রজেকশন এবং সাউন্ড সিস্টেমটা কিন্তু ভালো না, বা এসি-টেসি মানে একটু তারা যদি ওখানে একটু বিনিয়োগ করতেন, আমার মনে হয় যে আর দর্শকের ভেদাভেদও হয়তো অনেক কিছু অনেকটা, কারণ ইন্টারনেটের এই যুগে কিন্তু কেউ কারো থেকে পিছিয়ে নেই। মানে যে আজকে গ্রামে আছে আর যে ঢাকা শহরে আছে আর আপনি নিউ ইয়র্কে আছেন, কথার কথা সবাই কিন্তু আসলে মানে কানেক্টেড এখন আর একদম, কি। তো একদম। কাজেই আমাদের সেই ভেদরেখাটাও কিন্তু ধীরে ধীরে ঘুচে যাচ্ছে, আমি মনে করি যে রাইট, শুধু রাইট, মধ্যবিত্তের জন্য বা শুধু নিম্নবিত্তের জন্য এই রাইট। ভেদরেখাটা উঠে যাচ্ছে ক্রমশই। অবশ্যই, এবং সিনেমা নির্মাতা, প্রযোজকেরও তো এখন এই গ্লোবাল ভিলেজ বিষয়টাকে মাথায় জি, রেখে কাজ করতে হয়। তাহলে আপনি একটা ইন্টারভিউতে খুব সুন্দর করে বলছিলেন যে, "আমি স্ক্রিপ্টের সময় আসলে কাস্টিংটা ভেবে লেখা শুরু করি।" এটা হয়তো ভাবতেও হয়। অনেকে আমি বলতেছি, "না, না আমি আগে লিখি তারপরে ভাবি।" তো আপনি কপট স্বীকারোক্তিটা ভাল লাগছে। কিন্তু আমার প্রশ্ন, ধরেন একটা ছবি তো টাকা দিয়ে দেখে। অবশ্যই ওটিটিও এমবি কিনে বা একটা করে দেখে। কিন্তু ছবিটা আলাদাভাবে ভাবা হয়। তো উৎসবের কাস্টিং নিয়ে ১ম এ আপনি জাহিদ ভাইকে ভাবছিলেন? নাকি জি। মানে থাকে না যে 2nd, 3rd আচ্ছা, জাহিদ ভাই অনেকদিন ছবি করে না। নিশ্চয়ই একটা অন্যরকম ডায়নামিক্স তৈরি হবে। অন্যান্য কাস্টিং গুলো ছোটখাটো ক্যারেক্টারে আমি একটা রিভিউতেও আমি লিখেছি যে নরেশ দাকে কোন ডায়ালগ না দিয়ে আপনি বসায় রাখছেন। এত মানে চমৎকার লাগছে বিষয়টা, যে না ঠিক আছে। ওই ফ্রেমেও আমি একজন অ অসাধারণ অভিনেতাকে দেখতে পাচ্ছি। সো এইটা এখানে কিভাবে একটু সম্ভব? জি, জি। জি। শুনতে পাচ্ছি ভাই। এটা হ্যাঁ, এটা কিভাবে মানে আ সম্ভব করলেন, বা এটা কি আগে থেকে প্ল্যান ছিল নাকি আমি একটা ফুল মাল্টি কাস্টিং একটা ছবি করব? আ আগে থেকেই প্ল্যান ছিল। আর জাহিদ ভাইয়ের কথাটা আসলে যখন আমরা গল্পটা আমি ঠিক করেছি যে ক্রিসমাস ক্যারল থেকেই করব আরকি। তো তখন স্ক্রুজ তো একটা এত বিখ্যাত চরিত্র। তো সেটাকে আমি শুরুতে আসলে উনার চেহারাটাই মাথায় আসছে। সত্যি কথা যেটা আরকি। মানে মনে হইছে কারণ বয়স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সবকিছু মিলিয়ে আরকি। মানে ম্যাথিউর, রাইট। শুধু তো অভিনয় দিকে তো আমরা নির্ধারণ করি না। সেটা কিন্তু একটা কাস্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিনেমাতে আরকি। মানে ঠিকমতো যদি কাস্টিংটা না হয় সেই গল্প কিন্তু ডুবে যেতে পারে আরকি। মানে রাইট কাস্টিং না হলে আরকি। মানে সত্যি, আমার কাছে সত্যি। মনে হয় আরকি। তো সেই জায়গা থেকে আসলে জাহিদ হাসান ভাইকেই একদম মানে মানে একদম শুরু থেকেই তার কথাই ভেবেছি। তার কথা ভেবেই লিখেছি আচ্ছা উনি হবেন। আর এতগুলো কাস্টিং সেটাও আসলে ভেবেছিলাম শুরুতেই আরকি। যে কারণ আমার হাতে আসলে আ যেটা হয় যে দর্শককে হলে নিয়ে যাওয়ার জন্য তো আসলে আপনাকে কিছু দিতে হবে আরকি। মানে শুধু হুম, গল্পের জোর থাকলেই তো আর ও সেটা তো থাকতেই হবে। প্লাস কিন্তু আপনাকে কিছু তো দিতে হবে আপনাকে। যেটার জন্য লোককে সিনেমা হলে নিয়ে যাওয়া অসম্ভব কঠিন একটা ব্যাপার। এই সময়ে এসে। মানে হুম। ৫ ঘন্টা সে সময় দিবে, টাকা দিবে। মানে আ একটা ছবি দেখার জন্য এটা আমরা প্রত্যাশা করা কিন্তু ঠিক না আরকি। মানে এখনকার সময়ে এসে। তো কাজেই ট্রু। আমি কি দিতে পারি? তো সেইজন্যই আমার কাছে আর আরেকটা জিনিস সেটা আসলে খুব অর্গানিক ভাবে হয়ে যায়। আমি জানি না কেন। আমি আমার ১ম ছবি যেটা বানিয়েছিলাম 'ফিরে এসো বেহুলা' সেখানেও কিন্তু এরকম মানে অসংখ্য মানে তারকাবহুল বা আমাদের legendary সব অ্যাক্টর হুম, হুম। অভিনয় করেছিলেন। জয়া আহসান, হুমায়ুন ফরিদী, মামুনুর আচ্ছা। রশিদ, জয়ন্ত হুম। চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার। তো তো উনারা সবাই মানে ফরিদী ভাই ২ একদম টা সিনে ফাইনাল। অভিনয় কইরা বলছে যে আমাকে, "তানিম আমি জীবনে ২ টা এত ছোট রোলে অভিনয় করি নাই। তোমার জন্য করলাম।" মানে যাই হোক এটা এইসব অসংখ্য না, এটা স্মৃতিও এটা এটা আছে। এটা আপনার অর্জন।